নিজের বিয়ের দিনেই নিজের মহলে এক জমিদারকে খুব নির্মমভাবে খুন করা হয়। জাদিল নামের এক পুলিশ এই কেসের তদন্তে গেলে জমিদারের পরিবারের কারোর মধ্যেই কোনো শোক লক্ষ্য করা যায় না। এমনকি জমিদারের নববধূ ছিল পাথরের মতো চুপ। এরপর কেসটা আরও খতিয়ে তদন্ত শুরু হলে এমন এমন সব নোংরা তথ্য বেরিয়ে আসে যা দেখলে তোমার গা ঘিন ঘিন করে উঠবে। আর শেষে এমন এক রহস্য উন্মোচিত হয় যা দেখে তুমি হতবাক হয়ে পারবে না। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া রাত একেলি হ্যায় মুভির কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্রাইম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের মাঝে অনেকেই আছে যারা সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছো। কিন্তু মনে রেখো, এই চ্যানেলে এমন এমন সব থ্রিলার মুভি আসতে চলেছে যা তোমার হুঁশ উড়িয়ে দেবে। তাই কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। মুভি শুরুতে আমরা রাতে শুনশান নিরিবিলির এক রাস্তা দিয়ে ছোট্ট একটা জিপকে খুব দ্রুত এগিয়ে যেতে দেখি। জিপটা কিছু দূরে যেতেই একটা ট্রাক সেটার পিছু শুরু করে। এরপর হঠাৎ সেই ট্রাকটা এসে জিপকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয়। এদিকে আহত অবস্থায় কোনো রকম হামাগুড়ি দিয়ে সেই জিপ থেকে এক রাজকীয় পোশাক পরা মহিলা বেরিয়ে আসে। আর ট্রাকে থাকা চাদরে মুড়ি দেওয়া এক লোক ধীর পায়ে মহিলাটার দিকে আগায়। এরপর হাত থেকে একটা ছুরি বের করে সে সোজা মহিলাটার গলায় চালিয়ে দেয়। ততক্ষণে জিপের ড্রাইভারও পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওই নিষ্ঠুর ট্রাক ড্রাইভার তাকে পাথর দিয়ে থেতলে সেখানেই মেরে ফেলে। এর কিছুক্ষণ পর সে ওই লাশ দুটোকে ট্রাকে ভরে নিয়ে একটা আন্ডার কনস্ট্রাকশন গোডাউনে যায়। তারপর লাশ দুটোকে অ্যাসিড দিয়ে গলিয়ে তাদের উপরে সিমেন্ট দিয়ে সে লেপ্টে দেয়। কিন্তু আচমকায় তার পাশে থাকা ক্যান থেকে কিছু অ্যাসিড তার হাতে পড়ে যায়, আর সে ব্যথায় চিৎকার করতে করতে বাইরের পানিতে এসে ডুব দেয়। এরপর সিন শিফট হয় 5 বছর পরের এক বিয়ের অনুষ্ঠানে। লোকাল থানার এসআই জাদিল ইয়াদাভ তার মাকে নিয়ে এক কলিগের বিয়ের অনুষ্ঠানে এসেছে। জাদিলের মা এখানে এসেও তার ছেলের জন্য পাত্রী দেখা শুরু করে, যা দেখে জাদিল বেশ লজ্জায় পড়ে যায়। আসলে তার মা চাইছিল যে সে বিয়েটা করে নিক, কিন্তু জাদিলের কোনো মেয়ে পছন্দ হয় না। এই যুগে এসেও তার বাঙালি ছেলেদের মতন ফর্সা, সুন্দরী, সুশীল, ভদ্র হাউস ওয়াইফ ম্যাটেরিয়ালের মেয়ে পছন্দ। এবার বাসায় ফিরে জাদিল তার মাকে যেখানে সেখানে পাত্রী দেখা নিয়ে বকাবকি করতে থাকে। ঠিক তখনই জাদিলকে থানা থেকে কল করে দ্রুত একটা মার্ডার স্পটে আসতে বলা হয়। কোনো রকম খাবার শেষ করে সে এক কনস্টেবলকে নিয়ে সেই স্পটে যায় যেটা ছিল কানপুরের জমিদার বাড়ি। সে নিজের পরিচয় দিতে জমিদার রাঘবীরের শালা নরেন্দ্র গেট খুলে তাদের ভিতরে নিয়ে যায়। চারিদিক খুব সুন্দর করে সাজানো দেখে সে জিজ্ঞেস করে যে তাদের বাড়িতে আজ কোনো অনুষ্ঠান ছিল কিনা। জবে নরেন্দ্র জানায় আজ জমিদার রাঘবীরের দ্বিতীয় বিয়ে ছিল। কিন্তু হঠাৎ রাঘবীরের ছেলে কারান এসে অদ্ভুতভাবে জাদিলের দিকে তাকিয়ে থাকলে জমিদারের মেয়ে কারোরা এসে তাকে ভিতরে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় জাদিলের জুতোয় কাচের টুকরো আটকে গেলে সে থমকে যায়। আর ভিতর থেকে রাঘবীরের প্রয়াত ভাইয়ের স্ত্রী প্রমীলা বেরিয়ে এসে চুন্নি চুন্নি বলে ডাকতে শুরু করে। চুন্নি হচ্ছে এই বাড়ির কাজের মেয়ে। প্রমীলা কাজ পরিষ্কার না করার জন্য চুন্নিকে বকাবকি করলে তার মেয়ে বাসুদা এসে তার মাকে শান্ত করে। তখনই উপর থেকে প্রমীলার ছেলে বিক্রম নিচে নেমে আসলে নরেন্দ্র জাদিলকে বলে ও হচ্ছে বিক্রম, জমিদার রাঘবীরের ভাতিজা। এরপর জাদিল নরেন্দ্রর সাথে রাঘবীরের রুমে পৌঁছায়। এখানে দেখা যায় খাটে পড়ে রয়েছে শেরওয়ানি পরিহিত রাঘবীরের নিথর মৃতদেহ। জাদিল জিজ্ঞেস করে রুম থেকে কিছু চুরি হয়েছিল কিনা। জবাবে না সূচক জবাব দিলে সে আবারও বিক্রমকে জিজ্ঞেস করে সে কখন রাঘবীরের লাশ দেখেছে। বিক্রম জানায় প্রায় 11:30টার দিকে। তখন জাদিল আবার প্রশ্ন করে তার আগে সে কোথায় ছিল। জবে বিক্রম জানায় আমি এমজি রোডে আমার ফিয়ান্সেকে পৌঁছে দিতে গিয়েছিলাম। এরপর সে টাইম জিজ্ঞেস করলে বিক্রম জানায় 9টা থেকে 9:30টার দিকে। কিন্তু জাদিল সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে এমজি রোড থেকে এখানে আসতে তো 20 থেকে 30 মিনিট সময় লাগে, তাহলে এত সময় তুমি কি করছিলে। পাশ থেকে তখন নরেন্দ্র বলে ওঠে এখন বিয়ের সিজন, তাই রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে, হয়তো এর জন্যই দেরি হয়েছে। কিন্তু জাদিল আশপাশটা চেক করে খাটের নিচে একটা বন্দুক খুঁজে পায়। এই বন্দুক দিয়ে জমিদার রাঘবীর সিংকে গুলি করা হয়েছে। এরপর সে জিজ্ঞেস করে যে বন্দুকটা আগে কোথায় ছিল। নরেন্দ্র তাকে রাঘবীরের অফিস রুমে নিয়ে যায়। এই অফিস রুমে একটা কাচের লকারে বন্দুকটা রাখা ছিল। তখন জাদিল জানায় কেউ একজন পেপার ওয়েট দিয়ে লকার ভেঙে বন্দুকটা বের করে নেয়। এরপর রাঘবীরকে তার রুমে যেয়ে গুলি করে, অথচ কেউ কিছু শুনতে পায়নি।
জবাবে নারেন্দ্র জানায় বিয়ের সিজন চলছে তো, তাই রাস্তা দিয়ে বরযাত্রীরা গান ফায়ার করতে করতে যায়, তাই হয়তো বুঝতে পারেনি যে আওয়াজটা উপর থেকে এসেছে নাকি বাইরে থেকে। এই সব কিছু শুনে জাদিল চলে যায় এই বাড়ির পিছনে। সেখানে একটা সিঁড়ি দেখে সে জিজ্ঞেস করে যে এটা দিয়ে কি বাড়ির ভিতরে আসা পসিবল। প্রমিলা এসে বলে ছাদের পানির ট্যাঙ্কি পর্যন্ত যাওয়া যায়। জাদিল এবার ছাদে উঠে আশপাশটা ভালো করে চেক করতে শুরু করে। এবার হঠাৎই তার চোখ যায় রঘুবীরের সদ্য বিবাহিত স্ত্রী রাধার ঘরের দিকে। সে নেমে রাধার ঘরের সামনে গিয়ে দাঁড়ালে বধূ বেশে থাকা মিষ্টি রাধা তার দিকে ধীর পায়ে গিয়ে আসে। এখানে জাদিল প্রথমে রাধাকে দেখেই ভালো লেগে যায়। হঠাৎ রাধা তার মুখের উপরে দরজা বন্ধ করে দিলে জাদিলের এবার হুঁশ ফিরে আসে। এদিকে রঘুবীরের মেয়ে জামাই অর্থাৎ কারোরার হাজবেন্ড রাবি এসে সবকিছু ভাঙচুর করে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার মতে রাধায় পয়সার লোভে জমিদারকে খুন করেছে, তবে সে থাকতে রাধার এই মনোবাসনা সে কিছুতেই পূর্ণ হতে দেবে না। কেননা হিসেব অনুযায়ী রঘুবীরের পরেই সে এখন সবকিছুর মালিক। কারোরা তাকে সামলাতে আসলে সে তাকে সরিয়ে দিয়ে রাধাকে মারতে তার ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু জাদিল এসে তাকে এক ধাক্কা দিয়ে নিচে সরিয়ে নেয়। উপর থেকে এই সব কিছু রাধা দেখছিল। জাদিল সবাইকে শান্ত করে বলে আমি এই কেসের তদন্ত করতে এখানে এসেছি, কাকে মারতে হবে নাকি অন্য কিছু করতে হবে সেটা আমি দেখে নেব। এরপর জাদিল আবার রাধার রুমে যায় তার স্টেটমেন্ট নিতে। এখানে রাধা জানায় যে ঘটনার সময় সে নিচে ছিল আর সে কিছুই জানে না। তবুও জাদিল তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকলে রাধা হঠাৎ আয়নায় খেয়াল করে যে ভাসুদা তার ঘরে আড়ি পেতেছে। তাই রাধা গিয়ে তাকে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে জাদিলকে বলে আমি কিছুই জানি না, দয়া করে এখান থেকে চলে যান। জাদিল জানায় কিছু লাগলে আমাকে জানাবেন, আমার নাম ইন্সপেক্টর জাদিল ইয়াদব। এই কথাটা শুনতে রাধার কিছু একটা মনে পড়ে যায়। পুলিশরা জমিদারের লাশ নিয়ে যাওয়ার সময় রাধা চুন্নিকে দিয়ে জাদিলের কাছে একটা চিরকুট পাঠায়। রাতে বাড়ি গিয়ে এই চিরকুট খুললে সেখানে চাম্বাল ভ্যালি নামের একটা ট্রেনের নাম লেখা দেখে জাদিলের কিছু একটা মনে পড়ে। এরপর সিন শিফট হয় 5 বছর আগে চাম্বাল ভ্যালি ট্রেনে। জাদিল কোনো এক কাজে সেই ট্রেনে করে চাম্বাল যাচ্ছিল। হঠাৎ হাওয়ায় ভেসে পাশের বগিতে একটা ওড়না উড়ে এসে তার মুখে পড়েছিল। জাদিল সেটা ফেরত দিতে গিয়ে দেখে যে একটা মেয়ে ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। তাই সে দ্রুত তাকে ট্রেনের ভিতরে নিয়ে আসে। এবার এই মেয়েটা আর কেউই নয়, বরং সে ছিল এই নববধূ রাধা। তখনই রাধা আসলে জাদিল তার বাবার হাতে তাকে তুলে দেয়। সিন প্রেজেন্টে আসলে জাদিলের সবকিছু মনে করে অবাক হয়ে যায়। পরের দিন সকালে মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে এবং চোখে সানগ্লাস পরে খুব ভাব নিয়ে জাদিল মহলে গিয়ে আগের দিনের বিয়ের ফুটেজগুলো থানায় নিয়ে আসে। লোকাল ইন্সপেক্টর নান্দু ও জাদিল মিলে ফুটেজগুলো এবার দেখতে থাকে। রাধার ভিডিও দেখে নান্দু বলে 5 বছর আগে এক রাতে ডাকাতের কবলে পড়ে রঘুবীরের প্রথম স্ত্রী ও তার ড্রাইভার নিখোঁজ হয়ে যায়। এরপর সে হঠাৎ করে এই রাধাকে কোথাও একটা থেকে ধরে নিয়ে এসে রক্ষিতা করে রাখে। এখন সামনে নির্বাচনে দাঁড়াবে বলে নিজের ইমেজ ভালো করার জন্য এই বছরেই সে রাধাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এবার পরের ভিডিওতে এমএলএ মুন্না রাজকে দেখে নান্দু বলে ইনি হচ্ছে রঘুবীরের খুব ভালো বন্ধু। তার মেয়ের সাথে রঘুবীরের ভাতিজা বিক্রমের বিয়েও ঠিক হয়েছিল। রঘুবীরের সহায়তায় মুন্না রাজা কয়েকবার এমএলএ হয়েছে বলে সে সবসময় তাকে সাপোর্ট করত। এভাবে নান্দু জাদিলকে একে একে জমিদারের পরিবারের সবারই পরিচয় দিচ্ছিল। তখন জাদিল বলে আমার মনে হয় খুনি ভিতরের কেউই, কিন্তু নান্দু জানায় আমার তো মনে হচ্ছে খুনি রাধাই। এরপর সে রাধার ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুরু করলে জাদিল তাকে অন্য কাজে পাঠিয়ে দেয়। আর ভিডিওতে জুম করে বারবার সে রাধার মায়াভরা চেহারাটাই দেখতে থাকে। মানে বোঝো একবার পুরাতন প্রেম যেন উতলে উঠেছে। যাই হোক, পরবর্তী সিনে জাদিল নান্দুকে নিয়ে আবারও জমিদার বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য আসে। সেখানে সে রঘুবীরের ঘরে কিছু বাজে ম্যাগাজিনের মধ্যে একটা মেয়ের পার্সোনাল কিছু ছবি খুঁজে পায়। এছাড়াও বিছানার নিচের থেকে সে সাদা একটা স্টোন খুঁজে পেয়ে সেটাকে পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে জাদিল বাইরে গিয়ে দেখে যে রঘুবীরের ছেলে কারান রাধার উপরে রেগে তার পোষা বিড়ালের দিকে গুলি ছুটছে। এটা দেখে রাধা কারানের উপরে রেগে চিৎকার শুরু করলে জাদিল রাধাকে নিয়ে রুম বন্ধ করে কারানকে এসে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। এখন জমিদার বাড়ির ছেলের গায়ে হাত তোলায় রাবি রেগের সাথে সাথে এমএলএ মান্নুরাজকে কল দেয়। তারপর পরিবেশ কিছুটা শান্ত হলে জাদিল রাধার ঘরে আসে এবং সে তাকে জিজ্ঞেস করে যে 5 বছর আগের কথা তার মনে আছে কিনা। এছাড়াও সে প্রশ্ন করে তুমি এখানে কিভাবে আসলে। এরপর রাধা বলতে থাকে তার মা মারা যাওয়ার পর তার বাবা এখানে তাকে বেঁচে দিয়ে গেছে। জাদিল বলে যে তাহলে তুমি পালিয়ে গেলে না কেন। তখন রাধা বলে পালাতে তো চেয়েছিলামই, কিন্তু এক পুলিশ আমাকে বাঁচিয়ে বাবার হাতে তুলে দিয়েছিল।
এই সময় জাদিল বুঝতে পারে যে সেদিন আসলে রাধা ঝাঁপ দেওয়ার জন্য নয়, বরং পরের স্টেশনে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য দরজার কাছে দাঁড়িয়েছিল। এখন রাধার এই পরিণতির জন্য সে কোনো না কোনো ভাবে আজ দায়ী। তাই জাদিল রাধাকে বলে, আমাকে সত্যি করে বলো, তুমি কি খুন করেছো, কিংবা তোমার কারোর উপরে সন্দেহ হয় কিনা। রাধা বলে, আমি পাগল নই যে ওই নষ্ট লোককে মেরে নিজের জীবন নষ্ট করব। আমার এখানে সবার উপরেই সন্দেহ হয়। জাদিল বলে, নষ্ট লোক বলছো? মরার আগে তো তোমাকে ভালোবেসে মালকিন করে গেছে সবকিছুর। তখন রাধা তার কাঁধ থেকে জামা নামিয়ে এক আঘাতের চিহ্ন দেখায়, আর এরপরে বলে, এটাই হচ্ছে ওই লোকের আসল ভালোবাসা। তখন জাদিল বুঝতে পারে যে দিনের পর দিন অসহায় রাধা আসলে কতটা নির্যাতিত হয়েছে। সে রাধাকে বলে, আমি যে করেই হোক তোমাকে সাহায্য করব, তবে তুমি যদি আমার থেকে কিছু লুকাও তাহলে আমার চাইতে আর কেউ খারাপ হবে না। ততক্ষণে এমএলএ মুন্নারাজও মহলে এসে উপস্থিত হয়। সে জাদিলকে ডেকে বলে যে জমিদার তো চলে গিয়েছে ওই রক্ষিতাকে রানীর আসনে বসিয়ে, এখন ওই মেয়ে বেঁচে গেলে এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে, তাই কেসটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করো। তখন জাদিল জানায় যে যে বাড়িতে মেয়ে মানুষ কেনা বেচা হয় তাদের আবার সম্মান কিসের। জাদিলের এই কথায় মুন্নারাজ বেশ অপমানিত বোধ করে। এদিকে মহলের বাইরে এক পাগল মহিলাকে বসে থাকতে দেখে জাদিলের কনস্টেবল মিশ্রাকে জিজ্ঞেস করে যে এই মহিলাটাকে। মিশ্রা জানায় এ হচ্ছে বাড়ির কাজ করা সেই চুন্নির দিদি। 5 বছর আগে যেই ড্রাইভার রাঘবীরের প্রথম স্ত্রীর সাথে গায়েব হয়ে গিয়েছিল সে ছিল চুন্নির বাবা। ছেলের মৃত্যু শোকে সে এমন পাগল হয়ে গেছে। জাদিলরা এরপর ফরেন্সিক ডক্টরের কাছে গেলে ডক্টর লাশ পরীক্ষা করে জানায় জমিদার রঘুবীরকে খুন করা হয়েছে রাত 10টা থেকে 12টার মধ্যে। প্রথমে তার বুক বরাবর গুলি করা হয়, এরপর বন্দুকের পিছনের অংশ দিয়ে তার মুখে বেশ কয়েকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এই সব শুনে জাদিল এই কেস নিয়ে বেশ টেনশনে পড়ে যায়। এমনকি সে খেতে গিয়েও এইটা নিয়ে নান্দুর সাথে কথা বলছিল। এদিকে বিকেলে এসিপি জাদিলকে ডেকে মুন্নারাজের সাথে খারাপ ব্যবহার করার জন্য অনেক বকাবকি করে। জাদিল সব চুপচাপ শুনে বাড়ি ফিরে আসে। রাতে আবারও জাদিলের মা তার সাথে বিয়ে নিয়ে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। জাদিল তার মাকে শান্ত করতে চায়, আর তখনই নান্দু কল করে জানায় যে রাঘবীরের কল রেকর্ড বের করেছে সে। রাত 11:30-এর দিকে বিক্রম সত্যি রাঘবীরের সাথে কথা বলেছিল, তবে বিক্রমের ফোনে আরও একটা নাম্বার থেকে বেশ কয়েকবার কল এসেছে। ওই নাম্বারটাও রাঘবীরের নামেই। জাদিল এবার দ্বিতীয় নাম্বারটা তাকে পাঠাতে বলে। তারপর সে নাম্বারটা পাঠালে জাদিল সেই নাম্বারে কল করলে কল রিসিভ করে রাধা। এতে করে জাদিল বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মার্ডারের দিন রাতেও রাধাই বিক্রমকে কল করেছিল। পরের দিন সকাল হতেই জাদিল রাধার কাছে যায়। কোনো রাগ ঢাক না রেখে জাদিল তাকে প্রশ্ন করে বলে, তোমার সাথে বিক্রমের কতদিনের সম্পর্ক? এই কথায় রাধা একটু ঘাবড়ে গেলেও সে নিজেকে সামাল নিয়ে বলে অনেক দিনের। এরপর সে বলতে থাকে, আমি ওকে ভালোবেসেছিলাম। এই কথা শুনে জাদিল বলে ওঠে, তাহলে তার ভালোবাসার জন্য তুমি জমিদারকে খুন করেছো তাই না? আসলেই তুমি একটা দুশ্চরিত্রা। এক ঘরে বসে বাপ ছেলে দুজনের সাথেই। রাধা বলে, আমি কোনো খুন করিনি। বিক্রম বলেছিল সে আমাকে ভালোবাসে, তবে জমিদারের উপরে গিয়ে আমাকে বিয়ে করার কলিজা ওর ছিল না। তখনই বিক্রম এসে রাধা ও জাদিলকে একান্তে কথা বলতে দেখে জেলাসি হয়ে রাধাকে টেনে ঘরে পাঠিয়ে দেয়। তখন রাধা চিৎকার করে বলে, আমি সব বলে দিয়েছি, এবার পুলিশ তার তদন্ত করুক। এবার নিচে তখন ফিউনারেলের কাজ চলছিল। এরই মাঝে জাদিল বিক্রমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রমীলা তো ছেলের গ্রেফতার হওয়া নিয়ে বেশ টেনশনে পড়ে যায়। এদিকে বিক্রমকে থানায় এনে জাদিল জিজ্ঞেস করে যে আপনার চাচার স্ত্রী আপনাকে এতবার কেন কল দিয়েছিল? বিক্রম বলে, ওই পাগল মেয়ে চাচ্ছিল আমি ওকে বিয়ের মণ্ডপ থেকে ভাগিয়ে বিয়ে করি। তখন জাদিল জানায়, বিছানায় নিতে পারেন আর বিয়ে করতে পারবেন না? বিক্রম বলে, ও নিজে এসেছে বারবার আমার কাছে। তখন জাদিল জানায়, আমি জানি আপনারা দুজন মিলেই রাঘবীরকে খুন করেছেন, কিন্তু বিক্রম জানায়, মারতে হলে তো বিয়ের আগেই মারতাম, বিয়ের পরে কেন মারবো? জাদিল জানায়, আপনি প্রতিদিনই রাধার সাথে ওই পিছনের সিঁড়িতে দেখা করতেন। সেদিনও রাত 11টার দিকে আপনারা সেখানে যান, কিন্তু রাঘবীরের হাতে ধরা পড়ে যাওয়ায় সম্পত্তির লোভে তাকে খুন করে বসেন এবং সামনের দরজা দিয়ে এসে সবাইকে নিয়ে মন্দিরে যাওয়ার নাটক করেন। তখন বিক্রম বলে, মানলাম আপনার কথা ঠিক, তাহলে রাত 11:30টায় আমাকে কে কল করেছিল? এই প্রশ্নের কোনো উত্তর জাদিলের কাছে ছিল না, তাই সে বিক্রমকে ছেড়ে দিতে বাধ্য হয়। রাতে খাবার খাওয়ার সময় নান্দু জাদিলকে জিজ্ঞেস করে যে আপনি যে কেসে বিক্রমকে গ্রেফতার করেছেন সেই কেসে রাধারও তো গ্রেফতার হওয়ার কথা ছিল, তাকে আপনি গ্রেফতার করলেন না কেন? জবাবে সে জানায়, বিক্রম চালাকির সাথে ছাড়া পেলেও সহজ সরল ওই মেয়ে ফেসে যেত। কিন্তু নান্দু বলে, স্যার ওই মেয়ে আপনাকে ভুলভাল বুঝিয়ে অভিনয় করছে, তাই ওর ইনোসেন্ট ফাঁদে আপনি পড়বেন না।
তখন জাদিল জানায়, চিন্তা করো না, খুনের তদন্ত করতে এসেছি, কারোর সার্টিফিকেট দিতে নয়। এদিকে রাঘবীরের বন্দুক বা ফোনে কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে কিনা তা জিজ্ঞেস করলে নান্দু জানায় না, কিন্তু জাদিল জানায় যদি 11:30টার দিকে রাঘবীর বিক্রমকে কল করতো তাহলে ফোনে তো তার ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা, কিন্তু সেটাও নেই। তার মানে কেউ নিশ্চয়ই রাঘবীরের ফোন ব্যবহার করেছে, আর এটা এবার আমাদের খুঁজে বের করতে হবে। এদিকে জাদিল আবারও বিয়ের ফুটেজগুলো ভালো করে দেখতে থাকে। সেখানে এক ফুটেজে চুন্নিকে লণ্ঠন হাতে উপরে যেতে দেখে জাদিলের কিছু একটা সন্দেহ হয়। তাই সে রাতে চুন্নির বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সেদিন রাতে সে উপরে কেন গিয়েছিল। যবে চুল্লি বলে সে কিছুই দেখেনি, সে রাঘবীরের ফোনে কথা বলতে দেখে উপরে লণ্ঠন রেখে নিচে চলে এসেছিল। জাদিল বলে তুমি মিথ্যে বলছো, সেদিন তুমি রাঘবীরকে খুন হতে দেখে ঘাবড়ে গিয়ে দৌড়ে নিচে নেমে এসেছিলে। তাড়াহুড়োয় সিঁড়ি থেকে নামার সময় তোমার হাতের লণ্ঠনটা নিচে পড়ে ভেঙে যায়, এর জন্যই সিঁড়িতে কাচের টুকরো ছিল সেদিন। তুমি কি সেদিন বিক্রমকে দেখেছিলে? আমাকে সবটা খুলে বলো। তখন চুন্নি জানায়, আমি যদি কিছু বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমার বাবাকেও গায়েব করে দিয়েছে। জাদিল জানায়, আমি তো জানি সে ডাকাতিতে মারা গিয়েছিল জমিদারের পত্নীর সাথে। চুন্নি বলে, না স্যার, সেদিন বাবা কল করে জানিয়েছিল যে সে গোয়ালির থেকে অনেক আগেই রওনা দিয়েছে আর 2 ঘন্টার মধ্যে সে বাসায় ফিরবে, কিন্তু বাবা আর ফেরেনি। পুলিশরা ওই পরিবারের সাথে তাল মিলে বাবার কেস তদন্ত না করে বন্ধ করে দেয়। আমার দাদি থানায় চক্কর কাটতে কাটতে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। জাদিল এই কথাগুলো শুনে প্রচন্ড অবাক হয়ে যায়। এর মানে রঘুবীরের স্ত্রী ডাকাতিতে নয়, বরং তাকেও কোনো এক কারণে খুন করা হয়েছে। এরপর সে থানায় গিয়ে চুন্নির বাবার কেসের পুরাতন ফাইলগুলো ঘাঁটতে থাকে। সেখানে লেখা ছিল চুন্নির বাবা রামাদিনের গাড়ি অ্যাক্সিডেন্টের রিপোর্ট আকবরপুর থানায় দায়ের করা হয়েছে, অথচ এখানে মিসিং রিপোর্টে লেখা হাইওয়ের পাশে ডাকাতিতে তারা গায়েব হয়ে গেছে। কিন্তু মিসিং হওয়ার আগে চুন্নির বাবা তাকে কল করে বলেছিল যে তার পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ সে কানপুরের আশেপাশেই ছিল। এবার জাদিল এই কেসের ডিটেলস নিয়ে নান্দুর সাথে আলোচনা করছিল। ঠিক তখনই এসপি তাকে কল করে তার বাসায় ডাকে। জাদিল তার বাসায় গেলে এসপি গতকাল বিক্রমের সাথে করা আচরণের জন্য মুন্না রাজার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে। শত হোক সে মুন্না রাজার হবু জামাই, কিন্তু জাদিল জানায়, আপনি তো বলেছেন যে ঠান্ডা মাথায় কাজ করতে। এসপি জানায়, বিবেকহীনের মতন কাজ করতে তো বলেনি। এরপর জাদিল বলতে থাকে, আমি ওদের কাজের মেয়ে চুন্নির কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। এই কথাটা শুনে এসিপি একটু কেসে ওঠে। জাদিল কথা ঘুরিয়ে বলে, স্যার, রঘুবীর সিং এর স্ত্রী ও ড্রাইভারের কেসটা কি আসলেই ডাকাতি ছিল নাকি অন্য কিছু? ডাকাতি হলে অন্তত লাশ পাওয়ার কথা ছিল। এখন এই সব প্রশ্নের উত্তর এসিপি কিছুই দেয় না। এরপর জাদিল আকবরপুর থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সে রামপালের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটা খুঁজে বের করে। এক কনস্টেবল এসে সেই গাড়ির আশেপাশে পাওয়া কিছু জিনিসের একটা বক্স বের করে। জাদিল এবার লক্ষ্য করে যে ওই বক্সে রামপালের গাড়ির জিনিসপত্র ছাড়াও একটা ট্রাকের কিছু ভাঙা জিনিসপত্র রয়েছে। একটু ভালো করে পরিলক্ষণ করলে ট্রাকের একটা অংশে কানপুরের জাজমু নামের একটা কারখানার নাম খুঁজে পাওয়া যায়। তাই এবার সে দ্রুত ওই কারখানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এবার কারখানায় গিয়ে সে জানতে পারে যে এই কারখানার পাশের এলাকায় জাহাঙ্গীর নামের এক কসাইয়ের দোকান। জাদিল বুঝতে পারে যে এটা কোনো সাধারণ কারখানা না। তখন এক লোক খুব গোপন ভাবে বলে, শুনেছি কারখানাটা কোনো এক এমএলএর, কিন্তু সে জাহাঙ্গীরের নামে কারখানা চালাচ্ছে। জাদিল আর কোনো কথা না বাড়িয়ে সোজা জাহাঙ্গীরের এলাকায় চলে যায়। এক সরু গলির মাঝে ছোট্ট এক দোকানে বসে ছাগলের মাংস কাটছিল জাহাঙ্গীর। জাদিল বেশি কথা না বাড়িয়ে বলে, তোমার নামে যে কারখানা আছে তার মালিকের নাম কি? জাহাঙ্গীর উত্তর না দিলে সে বলে, তোমার মালিককে বলো কালকের মধ্যে আমার সাথে বেলঘাটা পুলিশ স্টেশনে দেখা করতে। এই কথা শুনে জাহাঙ্গীর একটা পোস্টার হাতে তুলে দেখায়, যেখানে তার মালিক আসলে ছিল এমএলএ মুন্না রাজু। এই ব্যাপারটা আসলে জাদিল আগেই সন্দেহ করেছিল, আর তাই সে সরাসরি মুন্না রাজার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে এসিপিও উপস্থিত আছে এই বাড়িতে। জাদিল মুন্না রাজার কাছে গিয়ে আগের দিন তার হবু জামাতা বিক্রমকে গ্রেফতার করার জন্য ক্ষমা চায়। মুন্নারাজ তাকে মেয়েটাকে গ্রেফতার করা হয়নি কেন জিজ্ঞেস করলে জাদিল জানায়, আগেই করতাম, কিন্তু ওই বাড়ির প্রেস্টিজ বলে কথা। তখন মুন্নারাজ কথা ঘুরিয়ে বলে, তুমি জাজমু কারখানায় কেন গিয়েছিলে? জাদিল বলে, আমি তো রাঘবীরের কেসে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। তখন মুন্নারাজ তাকে ঠান্ডা গলায় ওয়ার্নিং দিয়ে থানায় পাঠিয়ে দেয়। এবার থানায় ফিরতেই নান্দু তাকে বলে যে, স্যার, আপনি সহজ কেসটাকে কেন জটিল করছেন? ওই মেয়ে আর ওর প্রেমিক বিক্রম মিলে এই কাজ করেছে, হিসেব ক্লোজ। কিন্তু জাদিল রেগে বলে, তুমি কিছুই জানো না,
এই কেস এতটা সহজ নয়। তুমি কি জানো রাঘবীরের প্রথম স্ত্রী ও ড্রাইভারের মৃত্যুর পিছনে ওই মুন্নারাজ দায়ী? ফাইলে লেখা এটা একটা হাইওয়ে ডাকাতি, কিন্তু এইটা ছিল একটা কোল্ডেড মার্ডার। এই কথা শুনে নান্দুও বেশ অবাক হয়ে যায়। পরের দৃশ্যে জাদিল আবারও জমিদার বাড়িতে যায় রাঘবীরের মেয়ে কারোরার সাথে কথা বলতে। কারোরার কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার বাবাকে পছন্দ করতো না। তাই জাদিল তাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার মায়ের মৃত্যুর ব্যাপারে কিছু জানেন? কারোরা জানায় না, তবে তার মা মারা যাওয়ার পর তাদের পরিবার পুরোই ভেঙে যায়। বাসুদা ও কারণকে পড়াশোনার জন্য হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়াও আমারও বিয়ে হয়ে যায়। আর প্রমীলা চাচি বিক্রমকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। বিক্রম যদিও বাবার ব্যবসা অনেক সাহায্য করত। তখন জাদিল তাকে জিজ্ঞেস করে যে তার কাউকে সন্দেহ হয় কিনা। তখন কারোরা কিছু বলতেই যাবে, ঠিক তখনই প্রমীলা এসে পড়লে কারোরা পড়ে যাওয়ার নাটক করে জাদিলের কানে কানে বলে, আমার প্রমীলা চাচিকে সন্দেহ হয়, সে তার ছেলের জন্য যে কোনো কিছু করতে পারে। তখনই প্রমীলা এসে কারোরাকে ধমক দিয়ে ভিতরে পাঠাতে চায়, তবে কারোরা রেগে বলে আপনাকে আগে ইন্সপেক্টরের কথা জবাব দিতে হবে। জাদিল আবার প্রমীলাকে প্রশ্ন করতে শুরু করলে প্রমীলা তাকে উল্টো বলে এই সব প্রশ্নের উত্তর মুন্না রাজু দেবে। এবার সে জানায় মুন্না রাজা নিজেও হয়তো চায় তার বন্ধুর খুনি ধরা পড়ুক। এরপর সে এক ফাঁকে কিচেনে গিয়ে চুন্নিকে বলে তোমার কিন্তু আমাকে সাহায্য করতে হবে। পরের দৃশ্যে জাহাঙ্গীরকে আমরা চুন্নিদের বাড়ির আশেপাশে উকি দিতে দেখি, আর চুন্নির দাদি তাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে জাদিল রঘুবীরের ঘর তল্লাশি করে একটা নার্সিং হোমের রিপোর্ট খুঁজে পায়। সে তখন সেটা নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই রাধা এসে তাকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে গ্রেফতার করেনি। জবাবে জাদিল জানায় তোমার প্রেমিককে তার শ্বশুর বাঁচিয়ে নিলেও তুমি ফেসে যেতে। তাই পরের দিন সকাল হতে জাদিলের ঘুম ভাঙে নান্দুর কলে। এবার নান্দু তাকে এমন এক কথা বলে যাতে তার বুক ধড়াক করে ওঠে। সে দ্রুত বাইক নিয়ে জমিদার বাড়িতে গিয়ে দেখতে পায় চুন্নিকে কেউ খুন করে বাড়ির পিছনে রেখে গেছে। ফরেন্সিক ডাক্তার এসে জানায় চুন্নিকে গলা টিপে খুন করা হয়েছে এবং তার নখের ভিতরে কিলারের ডেড স্কিন পাওয়া যায়, অর্থাৎ মৃত্যুর আগে চুন্নি বেঁচে থাকার চেষ্টা করছিল। এদিকে ছেলে হারানো চুন্নির দাদি এবার নিজের একমাত্র নাতিকে হারিয়ে একেবারে উন্মাদ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে জাদিলকে বলে যে ওরাই আমার চুন্নিকে মেরে ফেলেছে। এরপর থানায় ফিরে আসলে জাদিল নান্দুকে বলে তুমি মুন্না রাজার লোক জাহাঙ্গীরকে চেনো? আমার মনে হয় চুন্নির মৃত্যুর পিছনে ওর হাত রয়েছে। কিন্তু নান্দু রেগে গাড়ি থামিয়ে বলে যে আপনি এখনো এখানে সেখানে তদন্ত করছেন, ওই মেয়ে সব কিছুর জন্য দায়ী। আপনি সেটা চোখে দেখছেন না, কারণ আপনি ওই মেয়েটাকে মাথা দিয়ে নয় বরং অন্য কিছু দিয়ে চিন্তা করছেন। এই কথা শুনে জাদিল রেগে তার সাথে মারামারি লাগিয়ে দেয়। তারপর থানার এসিপি তাদের দুজনকে ডেকে এভাবে রাস্তায় মারামারি করার জন্য অনেক বকাবকি করে। তারপর জাদিলকে সে জানায় তুমি এই কেস যদি ঠান্ডা মাথায় সলভ করতে না পারো তাহলে আমি তোমাকে সাসপেন্ড করে দেব। এই কথা শুনে সে থানা থেকে রেগে বের হয়ে যায়। আর ঠিক তখনই কালো জিপে কিছু লোক এসে তার দিকে গুলি ছুটতে শুরু করে। জাদিল কোনো রকম পালিয়ে এক স্থানে লুকিয়ে নান্দুকে কল করে সাহায্য চায়, তবে নান্দু তার উপর রেগে থাকায় সে তার কথায় পাত্তা না দিয়ে জানায় আমি ওই মেয়েকে গ্রেফতারের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করছি, আর আমি আপনার সাথে আর নেই। এই কথাটা শুনে জাদিল বুঝতে পারে রাধিকা অনেক বিপদে পড়বে, তাই সে দ্রুত রাধিকাকে কল করে পালাতে বলে। রাধিকাও তার ব্যাগপত্র নিয়ে পালাতেই যাবে, ঠিক সেই সময় রবি এসে পড়লে সে দৌড়ে দরজা লক করে দেয় আর একটা হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রাবি রাধাকে মারার জন্য জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। এরই মাঝে জাদিল এসে দরজা খুলে রাধিকাকে বাইরে নিয়ে যায়, আর ততক্ষণে নান্দুরাও তার পিছু করতে শুরু করলে জাদিলরা বাইক ফেলে চলন্ত এক ট্রেনে উঠে পড়ে। তবে এই সব কিছুর মাঝে তারা লক্ষ্যই করে না যে তাদের পিছু পিছু জাহাঙ্গীরও এই ট্রেনে উঠেছে। মাঝরাতে রাধার ঘুম ভেঙে গেলে সে জাদিলকে দেখতে না পেয়ে ভয় পায়। এরপর কেবিন থেকে বেরিয়ে এসে দেখে জাদিল জাহাঙ্গীরকে প্রায় মেরেই ফেলছে। রাধিকা কি করবে বুঝতে না পেরে ব্যাগ থেকে একটা ছুরি দিয়ে জাহাঙ্গীরের পিঠে বসিয়ে দেয়। এই সুযোগে জাদিল উঠে জাহাঙ্গীরকে ট্রেন থেকেই ধাক্কা মারে। এবার ট্রেনে থাকা সেফ না বিধায় তারা পরের স্টেশনে নেমে প্রথমে বাসে, এরপর অটোতে করে গোয়ালির এক বাড়িতে গিয়ে পৌঁছায়। পরের দিন সকালে জাদিলের জ্ঞান ফিরলে সে দেখে রাধা বাইরে দাঁড়িয়ে আছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই বাড়িটা কার। রাধা জানায় এটা রঘুবীরেরই বাড়ি, সে আমাকে মাঝে মাঝে এখানে নিয়ে আসতো। তখন জাদিল জিজ্ঞেস করে যে এই বাড়ি সম্পর্কে রঘুবীরের পরিবারের কেউ জানে কিনা। উত্তরে রাধা জানায় কারান একবার এখানে এসেছিল, তাছাড়া এই বাড়ি সম্পর্কে আর কেউই জানে না। অন্যদিকে নান্দু চুন্নির অটোপসি করা ডাক্তারের থেকে জানতে পারে যে চুন্নির মৃত্যুর আগে কিলারকে খামচি দিয়েছিল, আর যার কারণে তার নখে কিলারের ডেড স্কিন পাওয়া যায়। আর সেখান থেকে জানা যায় যে কিলার একজন পুরুষ। এই কথাটা শুনে নান্দু অবাক হয়, কারণ সে রাধাকে কিলার মনে করত।
এবার এই কথাটা এসিপিকে জানাতে তার রুমে গেলে সে সেখানে মুন্না রাজা ও জাহাঙ্গীরকে দেখতে পায়। তখন নান্দু লক্ষ্য করে যে জাহাঙ্গীরের হাতে খামচির দাগ। সে বুঝে যায় জাদিল আসলে শুরু থেকেই সঠিক ছিল। তাই সে আর এসিপিকে কিছু না বলে চুন্নির ফাইলটা নিজের ব্লেজারের মধ্যে লুকিয়ে ফেলে। পরবর্তী সিনে নান্দু চুন্নির বাড়িতে যায় তার মার্ডার কেস ইনভেস্টিগেশন করতে। সে তার দাদিকে মুন্না রাজা ও জাহাঙ্গীরের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে সে তাদের চেনে কিনা। তখন চুন্নির দাদি কোনো জবাব না দিয়ে রেগে ছবিটার দিকে তাকিয়ে থাকে। এদিকে জাদিল রাধিকার ব্যাগে চার্জার বের করতে গেলে একটা লাল ওড়না খুঁজে পায়। এই ওড়নাটাই ঠিক সেই রকম পুঁথি বসানো ছিল যেটা রঘুবীরের খাটের নিচে সে পেয়ে গিয়েছিল। কিন্তু রাধিকা তাকে বলেছে যে সে খুনের দিনে ওই ঘরে যায়নি। তাই রাধিকা ঘরে আসতেই জাদিল তার গলা চেপে বলে, তুই আমাকে কেন মিথ্যা বললি? তুই তো গিয়েছিলি সেদিন ওই ঘরে। আমি তোকে বাঁচানোর জন্য নিজের জীবন চাকরি সব ফেলেছি। রাধিকা বলে, হ্যাঁ আমি মিথ্যে বলেছি, তবে আমি সত্যি খুন করিনি। সেদিন রাতে বিক্রম আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু সে না আসলে আমি তাকে বলি যে আমি রঘুবীরকে সব বলে দেব। তখন বিক্রম পিছনের সিঁড়ি দিয়ে দৌড়ে আমাকে আটকাতে আসলে আমি দৌড়ে রঘুবীরের ঘরে চলে যাই। ইতিমধ্যে বিক্রমও আমার পিছু পিছু যায়, আর এর মাঝে চুন্নিও সেখানে আসলে আমরা তিনজনই রঘুবীরের লাশ বিছানায় পড়ে থাকতে দেখি। তখন বিক্রম আমাকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে চুন্নিকে কিছু একটা বোঝায়। তাই চুন্নি সেদিন ইচ্ছে করে লণ্ঠন সিঁড়িতে ফেলে দিয়েছিল যাতে কেউ এই উপরে আসতে না পারে। সেই সুযোগে রাধা নিচে এসে সবার সাথে যোগ দেয়, আর বিক্রমও সামনের দরজায় এসে সবাইকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই সব কিছু শুনে জাদিল কি করবে বুঝতে পারে না। ইতিমধ্যে নান্দু তাকে কল করে জানায় যে তার ধারণাই ঠিক, চুন্নির মৃত্যুর পিছনে মুন্না রাজুর লোক দায়ী। জাদিল তখন ভাবে জাহাঙ্গীরকে হয়তো বিক্রমই ঠিক করেছে এবং রাধিকাও সবকিছু জানতো। তাই সে রাধিকাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ভিতরে ভিতরে বুকটা ফেটে যাচ্ছিল, কেননা সে রাধিকাকে হারাতে চলেছে। রাতে জাদিল রঘুবীরের রুম থেকে পাওয়া সে নার্সিং হোমের রিপোর্টটা নিয়ে রঘুবীরের শালা নরেন্দ্রের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার বোন অ্যাবর্শন কেন করিয়েছিল। নরেন্দ্র বলে, না তো, কারণ হওয়ার পর থেকে দিদি আলাদা থাকতো দুলাভাইয়ের কাছ থেকে। তখন জাদিল বলে, কিন্তু এখানে তো লেখা সে গর্ভপাত করিয়েছে। নরেন্দ্র বলে, এমনটা হতেই পারে না, তাহলে অন্তত আমি জানতাম। এরপর জাদিল বাংলোতে ফিরলে বাংলোর কেয়ারটেকারের সাথে রঘুবীরের প্রথম স্ত্রী সম্পর্কে কথা বলতে শুরু করে। তখন সে জানতে পারে যে গায়েব হওয়ার আগের রাতে নাকি রঘুবীরের প্রথম স্ত্রী তাকে বলেছিল যে জমিদার কোনো মেয়ে নিয়ে আসলে তাকে জানাতে। পরের দিন জমিদার এক মেয়েকে নিয়ে আসলে তার স্ত্রী তাকে হাতে নাতে ধরে ফেলে, আর এরপরে সে গায়েব হয়ে যায়। তখন জাদিল তাকে জিজ্ঞেস করে কোন মেয়েকে সে রুমে নিয়ে এসেছিল। কেয়ারটেকার বলে, নাম জানি না, তবে মেয়েটা এরপর কিছুদিন উপরের রুমে ছিল। তখন জাদিল রুমটা দেখতে চাইলে কেয়ারটেকার তাকে সেই তালাবদ্ধ রুমে নিয়ে যায়। এরপর সে রুম ঘাটাঘাটি করে একটা নষ্ট ক্যামেরা, কিছু অ্যাডাল্ট ছবি আর একটা স্কুল ব্যাচ খুঁজে পায়। পরের দিন সেই স্কুলে গিয়ে ব্যাচটা শো করলে প্রিন্সিপাল ব্যাচ নাম্বারের মাধ্যমে একটা মেয়ের ডিটেলস বের করে দেয়। আর এখানেই ঘটে চরম টুইস্ট। জাদিল মেয়েটার নাম দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। এরপর সে একটা ক্যাফেতে গিয়ে আবারও রঘুবীরের বিয়ের ভিডিওগুলো ভালো করে দেখতে থাকে। পরের দিন সে রাধিকাকে নান্দুর হাতে তুলে দেয়। নান্দুরা তাকে নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর ও তার লোকরা তাদের পথ আটকে দাঁড়ায়, কিন্তু গাড়ির পিছনের দরজা খুলতে গাড়ির ভিতরে লুকিয়ে থাকা জাদিল তাদের উপরে আতর্কিত হামলা করে বসে। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে চরম গোলাগুলি। নান্দু জাদিলদের যথাসম্ভব সাহায্য করে যাচ্ছিল। এরই মাঝে রাধার গায়ে গুলি লাগলে জাদিল তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে জাহাঙ্গীর পালিয়ে গেলে নান্দু তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু একটা সময় সে জাহাঙ্গীরকে হারিয়ে ফেলে। এদিকে জাহাঙ্গীর বাড়িতে ঢুকতে তার গায়ে চুন্নির দাদি পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। জাহাঙ্গীর ছটফট করতে করতে আগুনে পুড়েই সেদিন মারা যায়। হয়তো এটাই ছিল ওর মতো নিকৃষ্ট মানুষের উচিত প্রাপ্য। অন্যদিকে রাধিকাকে পথ থেকে সরিয়ে ফেলার আনন্দে মুন্না রাজু তার বাড়িতে বেশ রিল্যাক্সে ছিল। তখনই বিধ্বস্ত রাধা তার ঘরে প্রবেশ করে। রবি তো রাধাকে ঘরে ঢুকতে দেওয়ার কারণে কারোরাকে বকাবকি করতে থাকে, কিন্তু রাধা বলে আজ থেকে আমি এখানেই থাকবো। রবি বলে, কেন, তোর যে প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিলি সে কোথায়? তখন জাদিল পিছন থেকে এসে বলে সে এসে পড়েছে, সাথে অনেক কিছু জেনেও এসেছে। এরপর জাদাল বলতে থাকে, কারণকে তো আপনি ড্রাগ পাস করতেন তাই না?
এই কথা শুনে রবি রেগে তাকে মারতে গেলে জাদিল তাকে এক থাপ্পড় মেরে বসে। এরপর সে জানায় এই রবি কারানের মতন একটা বাচ্চাকে ড্রাগ পাস করে এরকম বানিয়েছে। কারানের স্কুল থেকে এই ব্যাপারে রঘুবীরকে জানানো হয়েছিল। মুন্নারাজ কথাটা শুনে বলে ওঠে, এর জন্যই কি রবি তাহলে রঘুকে মেরে ফেলেছে? জাদাল বলে, না, ও মারেনি, তবে রঘুবীরের মৃত্যুর জন্য আপনিও দায়ী। এই কথাটা শুনে মুন্নারাজও যেন আকাশ থেকে পড়ে। জাদিল কারোর আগে বলে, শুধু আপনার বাবা নয়, আপনার মেয়ে ও ড্রাইভারের মৃত্যুর পিছনেও এই মুন্নারাজেরই হাত আছে। তখন বিক্রম বলে, সবটা খুলে বলুন প্লিজ। জাদিল জানায়, সেদিন রাতে আপনার মা খবর পেয়েছিল যে আপনার বাবা কোনো একটা মেয়েকে তার বাংলোতে নিয়েছে, তাই সেই রাতে তাড়াহুড়ো করে কানপুর থেকে সে গোয়ালিয়র যায়। সে শুধু জানতে চেয়েছিল যে আপনার বাবার নতুন প্রেমিকা আসলে কে। তবে সেখানে গিয়ে সে যা দেখে তাতে সে হতবিহ্বল হয়ে যায়। আপনার বাবার বিছানায় ছিল আপনারই স্কুল পড়ুয়া বোন ভাসুদা। আর এই কথার মাধ্যমে এখানে এই মুভির সব রহস্যের জট খুলতে থাকে। আসলে সেদিন ভাসুদা ও রাঘবীরকে একসাথে দেখে ফেলার কারণে রঘুবীরের স্ত্রীকে খুন হতে হয়েছিল। এই খুনটা করিয়েছিল মুন্নারাজু জাহাঙ্গীরকে দিয়ে, আর রঘুবীরকে কিন্তু খুন করেছে ভাসুদা নিজে। আসলে রঘুবীরের কারণে ভাসুদার অ্যাবর্শন পর্যন্ত করতে হয়েছিল। এর জন্য তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়। এছাড়াও ভাসুদার নিষ্পাপ জীবনটা নষ্ট করে রাঘবীর আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে, এটা সে কিছুতেই মানতে পারছিল না। তাই তো সে রাঘবীরকে সেদিন কথা শোনাতে গেলে রাঘবীর তাকে বেশ বলে কটাক্ষ করে, যার ফলে ভাসুদা প্রচন্ড রেগে গিয়ে কাঁচ ভেঙে বন্দুক বের করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এরপর সে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে রাধিকাকে ফাঁসানোর জন্য রক্তমাখা ওড়নাটা তার ব্যাগে রেখে দেয়। আসলে বিয়ের ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছিল যে রাত 10টায় ভাসুদা মণ্ডপ থেকে উঠে যায়, আর তখনই খুনটা হয়েছিল। কিছুক্ষণ পর সে ওড়না বদলে আবারও মণ্ডপে ফিরে আসে। এবার সিন প্রেজেন্টে আসলে এই সব শুনে সবাই হতভম্ব হয়ে যায়। বিক্রম মুন্নারাজুকে বলে, তার মানে আপনি শুরু থেকে সব জানতেন? আপনার মতন একটা জঘন্য মানুষের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। এই কথাটা শুনে লোভী প্রমীলা বিক্রমকে ধমক দিয়ে বলে, তুই এসব কি বলছিস? মুন্নারাজু বিক্রমকে বলে, তোর কি মনে হয় আমি একাই সবকিছু জানতাম? সেদিন যে রঘুবীরের স্ত্রী সেখানে গিয়েছিল সেটা তো রঘুবীর নিজেও জানতো না। আমাকে কে জানিয়েছিল এসব কিছু জানিস? তোর মা মিসেস প্রমীলা। এবার সিন শিফট হয় 5 বছর আগে সেই অভিশপ্ত রাতে। ভাসুদাকে রাঘবীরের সাথে দেখে তার স্ত্রী সেখান থেকে চুপচাপ বেরিয়ে এসে প্রমীলাকে কল দিয়ে সব জানায়। প্রমীলা এই সব কিছু শুনে ভেঙে পড়ে। তবে ব্যাপারটা জানাজানি হলে বিক্রমের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে ভেবে প্রমীলা সবকিছু মান্নুরাজুকে জানায়। এরপর নিজেই জমিদারের স্ত্রীকে কানপুর আসতে বলে। তার প্ল্যানে সেদিন খুন করা হয়েছিল ড্রাইভার ও জমিদার পত্নীকে। এবার বিক্রমের ভবিষ্যতের জন্য প্রমীলা নিজের মেয়ের কথা পর্যন্ত ভাবেনি। সিন প্রেজেন্টে আসলে এই সব কিছু শুনে বিক্রম ও ভাসুদার মনে তাদের মায়ের জন্য ঘৃণা চলে আসে। তবে সবচেয়ে বেশি ট্রমাটাইজ হয়ে যায় নিষ্পাপ কারোরা। সে কি করবে, কাকে বিশ্বাস করবে বুঝতে না পেরে চিৎকার করে কাঁদতে থাকে। প্রমীলাও নিজের ভুল বুঝতে পেরে নিজের রুমে চলে যায় আর দরজা লক করে আত্মহত্যার প্রস্তুতি নিতে থাকে। তখনই তার দরজায় কেউ টোকা দিলে সে ভাবে হয়তো তার ছেলে বিক্রম এসেছে, কিন্তু অপর পাশ থেকে ভাসুদা তাকে মা বলে ওঠে। বুঝতে পারলে, যেই ছেলের জন্য প্রমীলা এত কিছু করলো আজ সেই ছেলেই তাকে ছেড়ে চলে গেছে। অথচ যেই মেয়ের কথা সে একবারও ভাবেনি সেই মেয়ে তাকে ক্ষমা করে দিয়ে আবারও মা ডাকতে এসেছে। তাই প্রমীলা কষ্ট আর অনুশোচনায় নিজেকে নিজে শুট করে আত্মহত্যা করে নেয়। ফাইনালি প্রমীলা সৎকার শেষে জাদিল ভাসুদাকে গ্রেফতার করতে আসে। গাড়িতে বসিয়ে সে ভাসুদার হাতে তার স্কুল ব্যাজটা দিলে ভাসুদা অসহায়ের মতন কাঁদতে থাকে। এখানে জাদিল তাকে জানায় যে সে চেষ্টা করবে সেলফ ডিফেন্স হিসেবে এই কেসটাতে সর্বনিম্ন শাস্তি তাকে পাইয়ে দিতে। ঠিক এভাবেই এক সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।